ক্লাস 8 ফাইনাল যে পরীক্ষা অর্থাৎ থার্ড সামেটিভ ইভালুয়েশন, তার যে সিলেবাস আমরা বাংলা ভাষায় দেখেছি বাংলা বিষয়টাতে, তার প্রথম টেক্সট হলো জেলখানার চিঠি। লেখকের নাম সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা বিস্তর এতদিন ধরে জেনেছি, তাও গল্পের শুরুতে লেখক সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিশেষভাবে একটু জেনে নেওয়া দরকার। সুভাষচন্দ্র বসুর জন্ম হয় 1897 সালে। ওনার মৃত্যু ভারতবর্ষের ইতিহাসে একটা বৃহৎ রহস্য হয়ে রয়ে যায়। ভারতবর্ষের সবচেয়ে বড় রহস্য হলো নেতাজির মৃত্যু। ভারতের স্বাধীনতা সংগ্রামের অতি জনপ্রিয় একজন নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু। ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হন। প্রথম জীবনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন তার রাজনৈতিক গুরু। 1927 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হন। গৃহে অন্তরীণ থাকাকালীন 1941 সালে পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি কাবুল হয়ে রাশিয়ায় পৌঁছান। পরে রাসবিহারী বসুর কাছ থেকে আজাদ হিন্দ ফৌজ এর দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর রচিত গ্রন্থের মধ্যে তরুণের স্বপ্ন, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম প্রভৃতি উল্লেখযোগ্য। আমরা প্রথমে জেনে নিলাম সুভাষচন্দ্র বসু সম্পর্কে কয়েকটা কথা। এবার সরাসরি টেক্সটে চলে আসি, যে গল্পে আমরা কি কি দেখব। জেলখানার চিঠি, এটা সুভাষচন্দ্র বসু জেলখানা থেকে লিখছেন। জেলখানাটার নাম কি ছিল? মান্দালয় জেল, 2/5/25। কাকে লিখছেন চিঠিটা? প্রশ্ন আসতে পারে যে জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু কাকে লিখেছিলেন। উত্তরে কি লিখব? প্রিয় দিলীপ, তার বন্ধু দিলীপকে তিনি লিখেছিলেন। কি লিখছে দেখি। তোমার 24/3/25 তারিখের চিঠি পেয়ে আনন্দিত হয়েছি। তুমি আশঙ্কা করেছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারও বুঝি তেমনি চিঠিখানাকে ডাবল ডিস্টিলেশন এর ভিতর দিয়ে আসতে হবে, কিন্তু এবার তা হয়নি, সেজন্য খুবই খুশি হয়েছি। তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। এই চিঠিখানিকে যে আবার সেন্সর এর হাত অতিক্রম করে যেতে হবে, সেও আরেক অসুবিধা। কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। তাই এই পাথরের প্রাচীর ও লৌহ দ্বারের অন্তরালে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছি তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎ কাল পর্যন্ত অকথিত রাখতে হবে। আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি, অজ্ঞাত বলতে যেটা জানা যায়নি, অজ্ঞাত কারণে জেলে আছি, সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই হচ্ছে, তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়েও দেখা যেতে পারে। একথা আমি বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি, কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে। আমি বরং আরো বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না। জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী, এবং আমার বিশ্বাস এই কথাটা সকল জেলের পক্ষেই খাটে। আমার মনে হয় অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না, বরং তারা যেন আরো হীন হয়ে পড়ে। একথা আমাকে বলতেই হবে যে এতদিন জেলে বাস করার পর কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে, এবং ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বসু জেলখানায় থাকার সময়টাতে কোনটাকে একটা কর্তব্য বলে মনে করেছিলেন। উত্তরটা কি লিখবো? ভবিষ্যতে কারা সংস্কার
করাটা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কর্তব্য হবে বলে তিনি মনে করেছিলেন। ভারতীয় কারা শাসন প্রণালী একটা খারাপ অর্থাৎ ব্রিটিশ প্রণালীর আদর্শের অনুসরণ মাত্র। কারা সংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকার ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণ করা উচিত। এ ব্যবস্থার যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সে হচ্ছে একটা নতুন প্রাণ বা যদি বলো একটা নতুন মনোভাব এবং অপরাধীদের প্রতি একটা সহানুভূতি। অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে এবং সেইভাবেই তাদের ব্যবস্থা করা উচিত। প্রতিষেধমূলক দণ্ডবিধি, যেটা কারা শাসন বিধির ভিতরের কথা বলে ধরা যেতে পারে, তাকে এখন সংস্কারমূলক নূতন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে। আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। এবং এ বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারা জীবনের অভিজ্ঞতা থাকতো তাহলে আমাদের শিল্প এবং সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। কাজী নজরুল ইসলামের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী সে কথা বোধ হয় ভেবে দেখা হয় না। আমি যখন ধীরভাবে চিন্তা করি তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপে এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো তাহলে দুঃখে কষ্টে আর কোনো যন্ত্রণা থাকতো না, এবং তাহাতেই তো আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলেছে। সাধারণত এটা একটা দার্শনিক ভাব বন্দি দশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। আমিও সেইখানেই আমার দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করা গেছে সেটুকু এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে। মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, বন্দী হলেও তার কষ্ট নেই, অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে। কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয়, সে যে শরীরের এবং প্রস্তুত থাকলেও দেহ যে সময় দুর্বল হয়ে পড়ে। লোকমান্য তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখে দিন কাটিয়েছিলেন। কিন্তু এ বিষয়েও আমার নিশ্চিত ধারণা যে মান্দালয় জেলে 6 বছর বন্দী হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ। একথা আমাকে বলতেই হবে যে জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয় সেই নির্জনতাই তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয়। আমার নিজের সম্বন্ধে কথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছর খানেক আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছচ্ছে। যে সমস্ত মতামত এক সময়ে নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত আজ যেন সেগুলো স্পষ্ট পরিষ্কার হয়ে উঠেছে। অন্য কারণে না হলেও শুধু এই জন্যই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। আমার কারাবাস ব্যাপারটিকে তুমি একটা মার্টিয়ারডম বলে অভিহিত করেছো। মার্টিয়ারডম কথার অর্থ হলো শহীদের যন্ত্রণা। অবশ্য ও কথাটা তোমার গভীর অনুভূতির ও প্রাণের মহত্বেরই পরিচায়ক, কিন্তু আমার সামান্য কিছু হিউমার প্রপোর্শন এর জ্ঞান আছে, অন্তত আশা করি যে আছে। তাই নিজেকে মার্টিয়ার বলে অর্থাৎ শহীদ বলে মনে করবার মতো স্পর্ধা আমার নেই। স্পর্ধা বা আত্মম্ভরিতা জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই। অবশ্য সে বিষয়ে কতখানি সফল হয়েছি শুধু আমার বন্ধুরাই বলতে পারেন। তাই মার্টিয়ারডম জিনিসটা আমার কাছে বড় জোর একটা আদর্শই হতে পারে। আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে আপনার অজ্ঞাতবাসে আপনার অজ্ঞাত সারে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে। সুতরাং এদিকে তার বিশেষ সতর্ক থাকাই উচিত। তুমি ধারণাই করতে পারবে না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে ও মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে। অবশ্য অনেকগুলি কারণ এর জন্য দায়ী, যথা খারাপ খাদ্য, ব্যায়াম বা ফুর্তির অভাব, সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, একটার অধীনতার শৃঙ্খল ভার, বন্ধুজনের অভাব এবং সঙ্গীতের অভাব, যাহা সর্বশেষ উল্লিখিত হলেও একটা মস্ত অভাব। কতগুলি
অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে, কিন্তু আবার কতকগুলি আছে যেগুলি বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতে হয়। এই সময় বাইরের বিষয় থেকে বঞ্চিত হওয়াটা অকাল বার্ধক্যের জন্য কম দায়ী নয়। আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে, কিন্তু আমাদের নেই। পিকনিক, বিশ্রামভালা, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলো করা, মনোমত কাব্য সাহিত্যের চর্চা, এ সমস্ত বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে যে আমরা সচরাচর তা বুঝতে পারি না, এবং যখন আমাদিগকে জোর করে বন্দী করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয় ততদিন কয়েদির সংস্কার হওয়া অসম্ভব, এবং ততদিন জেলগুলি আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়েই থাকবে। এ কথা আমার লিখতে ভোলা উচিত নয় যে আপনার নিজের লোকের, বন্ধু বান্ধবের এবং সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যেও অনেকখানি সুখ দিতে পারে। এদিকেই প্রভাবটা নিতান্ত অজ্ঞাতসারে ও সূক্ষ্মভাবে কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করে দেখতে পাই যে এই ভাব কিছুতেই কম বাস্তব নয়। সাধারণ ও রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যের এটা একটা নিশ্চিত কারণ। যে রাজনৈতিক অপরাধী সে জানে মুক্তি পেলে সমাজ তাকে বরণ করে নেবে, কিন্তু সাধারণ অপরাধীদের তেমন কোনো সান্ত্বনা নেই। সে বোধ হয় তার বাড়ি ছাড়া আর কোথাও কোনো সহানুভূতি আশা করতে পারে না, এবং সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। আমাদের ইয়ার্ডে যে সমস্ত কয়েদির কাজ করতে হয় তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোকেরা জানেই না যে সে জেলে বন্দী। লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদও দেয়নি। এ ব্যাপারটা আমার কাছে নিতান্ত অসন্তোষজনক বলে মনে হয়। সভ্য সমাজ অপরাধীদের প্রতি আরো সহানুভূতি কেন দেখাবে না? আমার জেলের অভিজ্ঞতা বা তার থেকে যে সমস্ত চিন্তা মনে আসে সে সম্বন্ধে পাতার পর পাতা লিখে যেতে পারি, কিন্তু একটা চিঠির তো শেষ আছে। আমার বেশি উদ্যম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম, কিন্তু সে চেষ্টার উপযুক্ত সামর্থ্য আমার নেই। আমাদের জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে মনে করার আমি পক্ষপাতী। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে সেই বন্দী জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকেই আসে, জেলের কর্তাদের এ বিষয়ে কিছু হাত থাকে না। আমার অন্তত এই রকমই অভিজ্ঞতা। এই যে সব আঘাত বা উৎপীড়ন, এগুলো আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরো বিরূপ করে দেয়, এবং সেই দিক দিয়ে দেখলে মনে হয় এগুলোর উদ্দেশ্য ব্যর্থ। কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলি, তাই এই সব আঘাত আমাদের উপর বর্ষণ করে আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে বলে দেয় যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়। তুমি বলেছো যে মানুষের অশ্রু দিনের পর দিন কেমন করে সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। এই দৃশ্য তোমাকে প্রতিদিন গভীর ও বিষণ্ণ করে তুলেছে, কিন্তু এই অশ্রু সবটুকু দুঃখের অশ্রু নয়, তার মধ্যে করুণা ও প্রেম বিন্দু আছে। সমৃদ্ধতর ও প্রশস্ততর আনন্দ স্রোতে পৌঁছাবার সম্ভাবনা থাকলে কি তুমি দুঃখ কষ্টের ছোটখাটো অগভীর ঢেউগুলি পার হয়ে যেতে অরাজি হতে? আমি নিজে তো দুঃসংবাদ বা নিরুৎসাহের কোনো কারণ দেখি না, বরং আমার মনে হয় দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেয়। তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? তুমি কিছুদিন পূর্বে যেসব বই পাঠিয়েছিলে তার সবগুলি পেয়েছি, সেগুলি এখন ফিরে পাঠাতে পারবো না, কারণ তাদের অনেক পাঠক জুটেছে। তোমার পছন্দ যেরকম সুন্দর তাতে একথা বলা আবশ্যক যে আরো বই সাদরে গৃহীত হবে। ইতি সুভাষচন্দ্র বসু। এটা ইংরেজিতে অনুদিত হয়েছিল, প্রথম এটা বাংলাতে থাকেনি, ইংলিশে ছিল, সেটাই পরে কিন্তু হয়েছে।